রাজদীপ বিদ্যার হাত ধরে চ্যাটার্জি বাড়ি থেকে বের করে দিতে গেলে রাজদীপের হাত ধরে উচিত শিক্ষা দিয়ে দেয় রিত চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা কলেজে এলে তখন তখন দেখা যায় দয়াল সিং বিদ্যার সঙ্গে অসভ্যতম করতে থাকে। তখন বিদ্যা বলতে থাকে, আপনি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন তবে কিন্তু ভালো হবে না। আমি আপনাকে এমন শিক্ষা দেব, আপনি কখনো কখনো আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। তখন দয়াল সিং বলতে থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না প্রফেসর বিবি। আপনার আপনার সে ক্ষমতাটুকু নেই আমাকে আমাকে কিছু বলার। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমার ক্ষমতা কতটুকু আছে কতটুকু নেই সেটুকু সেটুকু আপনাকে জানতে হবে না। এটা যদি আপনি একবার দেখেন না, তবে আপনার আমার সঙ্গে কথা বলতে দুবার ভাবতে হবে। আমি যদি এবার একটা একটা ডাক দিই, পুরো কলেজে সে আমার পাশে দাঁড়াবে। তখন এ কথা শুনে দয়াল সিং বলতে থাকে, আপনার পাশে পুরো কলেজ এসে দাঁড়াবে আর আমার পাশে পুরো পুরো আমার আমার দেশের যত যত জনগণ আছে সবাই এসে দাঁড়াবে। কারণ কারণ আমি হচ্ছে মন্ত্রীর সচিব। এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, নিজেকে সচিব বলে নিজেকে অপমান করবেন না। আপনি তো হচ্ছেন মন্ত্রীর চামচা, মন্ত্রীর দালাল, তাই না? তখন এ কথা শুনে দয়াল সিং বলতে থাকে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন প্রফেসর বিবি। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। মন্ত্রীর চামচা মানে আমি আমি মন্ত্রীর সঙ্গে থাকি, মন্ত্রীর সচিব আমি। আমাকে মন্ত্রী নিজের সচিব বলে মানে আমাকে আমাকে সবকিছু আমাকে দ্বারাই করায়। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, সেটাকেই তো চামচা বলে, তাই না? আপনি তো ওনার ওনার ঝিটিকের কাজ করেন। আর আমরা দেখুন, আমরা সবাইকে সবাইকে পড়াশোনা পড়াশোনা শেখাই। আমরা অধ্যাপক হয়ে ছাত্র সমাজ গড়ি, দেশটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করি। আর আপনারা আপনারা সেই দেশটাকে কি করে নোংরা করা যায়, সে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি করে অন্ধকার করা যায়, তাদের কিভাবে ক্রিমিনালে পরিণত করা যায়, সেগুলো নিয়েই ভাবেন সারাক্ষণ। সারাক্ষণ সেগুলো নিয়ে টর্চার করেন, তাই না? তখন তখন এ কথা শুনে দয়াল সিং বলতে থাকে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন প্রফেসর বিবি। তখন তখন বিদ্যা বলতে থাকে, বাড়াবাড়ি কি দেখেছেন? এবার এবার যদি বাড়াবাড়ি করতে শুরু করি না, এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। এমন অবস্থা করব, ডক্টর আপনার হাড়গোড় খুঁজতে গিয়ে বলবে এটা হয়তোবা প্রফেসর বিবি মেরেছে, তার কারণে হাড়গোড় গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে দয়াল সিং বলে ওঠে, এটা এটা আপনি একদম ঠিক করছেন না। আপনি আমাকে চেনেন না, আমি কতটা কতটা ভয়ঙ্কর হতে পারি, আমি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারি। তখন তখন বিদ্যা বলতে থাকে, করুন না, করুন, দেখি কি রকম ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন আপনি। তখন এই বলে বিদ্যা সেখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় তখন স্টুডেন্টরা বিদ্যাকে ঘেরাও করে ধরে বলতে থাকে, ম্যাম, আপনি তো বেশ ভালোই আছেন। রাজদীপ চ্যাটার্জির বাড়িতে বিলাসবহুল বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন, সবকিছুই করছেন, শুধু আমাদের দেখুন, আকাশে মেঘ করেছে, এখন যদি বৃষ্টি নামে তবে আমাদের হয়তোবা সে বৃষ্টিতে ভিজতে হবে। আমাদের আমাদের মাথা গোঁজার মতো কোনো জায়গা নেই, আমরা কোথাও দাঁড়াতে পারবো না। কোথায় ঘুমাবো, কোথায় খাবো, কি খাবো, আমরা কেউ কিচ্ছু জানি না। আমাদের আমাদের এতগুলো স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে আপনি এভাবে খেলা করলেন। আপনাকে তো আমরা বিশ্বাস করেছিলাম। আমরা কখনোই ভাবিনি যে আপনি আমাদের সঙ্গে এভাবে বেইমানি করবেন। যদি ভাবতাম, যদি জানতাম, তবে হয়তোবা আজকে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তখন বিদ্যা বলতে থাকে, প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো, আমি এসবের কিছুই জানি না। তোমাদের ভুল বোঝানো হয়েছে, আর তোমরা তোমরা সেই ভুল বুঝে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। তোমরা প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আমি কোনো অন্যায় করিনি। আমি এসবের কিচ্ছু জানি না। তোমরা যদি আমাকে না বোঝো, তবে তবে আমি কি করে তোমাদের বুঝাই বলো তো? তখন তখন রায়া বলতে থাকে, ম্যাম, আজকে আজকে আপনার জন্য আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা আমরা কখনোই ভুলবো না। আপনি যেভাবে আমাদের রাস্তায় নামিয়েছেন সেটা আমরা কখনোই ভুলবো না। আপনাকে আমরা কখনোই ক্ষমা করতে পারবো না। তখন তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, প্লিজ প্লিজ রায়া, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। আমি ভাবতাম যে কেউ আমাকে বুঝুক বা না বুঝুক, তুমি আর অঞ্জলি অবশ্যই আমাকে বুঝবে, কিন্তু তোমরা আমাকে ভুল প্রমাণিত করে দিলে। তোমরাও আমাকে সবার মতো তোমরাও ভুল বুঝতে লাগলে। তখন তখন অঞ্জলি বলতে থাকে, ম্যাম, সবার থেকে আমি আপনাকে বিশ্বাস বেশি করতাম। আমি ভাবতাম আপনি আমার ভগবান, কিন্তু আপনি আপনি এটা কি করে করতে পারলেন? বিশ্বাস করুন, আমার বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু এটাই তো ফ্যাক্ট, তাই না? এটা তো বিশ্বাস করারই প্রয়োজন। বিশ্বাস তো করতেই হবে, না বিশ্বাস করে তো আর কোনো উপায় নেই।
আপনি এটা কেন করলেন বলুন? আপনার যদি সত্যি এরকম কোনো স্বার্থ থেকে থাকতো, তবে আপনি আমাদের আগে থেকেই বলতেন। অন্ততপক্ষে আমরা নিজেদের কোনো ব্যবস্থা করে নিতাম। আজকে তো আমাদের এভাবে রাস্তায় থাকতে হতো না, তাই না? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, প্লিজ, প্লিজ অঞ্জলি, তুমি অন্তত পক্ষে আমাকে বুঝো। আমি এসবের কিছুই জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে ওরা ফাঁসাচ্ছে। আর তোমাদের বোকা বানিয়ে তোমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছে। কিন্তু তোমরা কি করছো? তোমরা তো না বুঝে সবকিছু নিজেরাই বিলিয়ে দিচ্ছ। এভাবে তোমরা আমার সঙ্গে রাগারাগি করে ওদেরকে তোমরা পার পাইয়ে দিচ্ছ। ওরা ভাবছে যে সত্যি হয়তোবা তোমরা আমার থেকে দূরে চলে যাচ্ছ। কিন্তু তোমরা তো ঠিক তাই করছো, তাই না? তখন এ কথা শুনে তখন দেখা যায় রায়া বলতে থাকে, ম্যাম হয়েছে, অনেক বুঝিয়েছেন আপনি আমাদের। আমরা বুঝেও ছিলাম, সেদিনের পরে আমরা বুঝেও ছিলাম। তারপরে যেরকম করে অফিসার আমাদের সবটা বোঝালো, তখন তো আমরা সবটা ক্লিয়ার ভাবে বুঝে গেলাম যে আপনি সত্যি নাটক করছেন। তখন দেখা যায় এই কথা শুনে রীত এসে বলতে থাকে, শোনো শোনো রায়া, তোমাদের বারবার বোঝাচ্ছি যে তোমাদের ম্যাম কোনো অন্যায় করেনি। তোমরা তারপরে বুঝতে চাইছো না। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমার ম্যাম তোমাদের কথা দিচ্ছে, তোমাদের প্রত্যেকের মাথার উপরে ছাদ তৈরি হবে। তোমরা প্রত্যেকে থাকার জায়গা খুঁজে পাবে। কারো থাকার অসুবিধা হবে না। তখন বিদ্যা বলতে থাকে, আপনি এসব কি বলছেন? আমি ওদের কোথা থেকে ছাদ তৈরি করে দেব? আমার তো সে সামর্থ্য নেই। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, আমি তোমার হাজবেন্ড হয়ে ওদেরকে কথা দিচ্ছি। তোমাদের ম্যামের হাজবেন্ড কথা দিচ্ছে, তোমাদের প্রত্যেকের মাথার উপর ছাদ ফিরিয়ে দেবে প্রফেসর বিবি ও হৃদ চ্যাটার্জি, তার হাজবেন্ড। তখন রায়া বলতে থাকে, আপনারা সত্যি বলছেন স্যার? সত্যি বলছেন? বিশ্বাস করুন, আমাদের এখন দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। আমরা কোথায় যাব, কি করব, আমরা কেউ জানি না। আমাদের কোথায় গিয়ে থাকতে হবে কেউ আমরা বুঝতেও পারি না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, যখন উনি কথা দিচ্ছেন তবে অবশ্যই তোমাদের একটা পথ বের করে দেবেন উনি। তোমরা একদম চিন্তা করো না। এরপরে দেখা যায় বিদ্যা সবার সঙ্গে কথা বলে সেখান থেকে চলে আসে। বাড়িতে এলে তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কোথায় গিয়েছিলে? বিদ্যা বলতে থাকে, কেন? আমার কলেজে। এতে আপনাকে কি কৈফিয়ত দিতে হবে আমাকে? তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, অবশ্যই কৈফিয়ত দিতে হবে। কারণ এ বাড়িতে বউ হিসেবে থাকতে গেলে তোমাকে কলেজটা ত্যাগ করতে হবে। কলেজে তুমি কিছুতেই পৌঁছাতে পারবে না। তখন বিদ্যা বলতে থাকে, আমি এবারের বউয়ের ভূমিকাও পালন করব, আর কলেজে অধ্যাপিকার ভূমিকাও পালন করব। দেখি আপনি কি করে আমাকে বাধা দিতে পারেন। তখন রাজদীপ বলতে থাকে, তবে তোমার এ বাড়িতে থাকা হবে না বিদ্যা। এ বাড়িতে তুমি থাকতে পারবে না। এই বলে বিদ্যার হাত ধরে টানতে টানতে বিদ্যাকে দরজার কাছে নিয়ে গেলে তখন রীত এসে বিদ্যার হাতটা ধরে ফেলে আর রাজদীপের হাত ধরে রাজদীপকে উচিত শিক্ষা দেয়। বলতে থাকে, তুমি একদম আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবে না। উনি তোমার পুত্রবধূ, ওনাকে সম্মান করে কথা বলবে। তখন রাজদীপ বলতে থাকে, তুমি আর বাবার সঙ্গে কথা বলছো? তখন এ কথা শুনে হৃদ বলতে থাকে, হ্যাঁ কথা বলছি। কারণ তুমি যে এরকম করছো নিজের সীমানার বাইরে চলে যাচ্ছ। তুমি যেগুলো করছো দিন দিন তুমি ভুলে যাচ্ছ যে তুমি তোমার ছেলের ওয়াইফের সঙ্গে কথা বলছো, তাকে তুমি প্রতিনিয়ত ইনসাল্ট করে যাচ্ছ। এরপরেও আমি তোমাকে এতদিন কোনো কথা বলিনি, এতদিন কোনো বাধা দিইনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ তুমি যে কাজগুলো করছো পুরোটাই অন্যায়। কোনো তুমি সাধারণ কাজ করছো না। এভাবে যদি প্রতিনিয়ত তুমি অন্যায় করে যাও, তবে তো তোমাকে অন্যায়ের শাস্তি পেতে হবে বাবা। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি তুমি আমাকে চেনো না। আমি তোমাকে ওই বাড়ি থেকে ওর সঙ্গে বের করে দেব। তখন হৃদ বলতে থাকে, তুমি আমাকে বের করতে পারবে না। কারণ এই বাড়িতে তোমার যেমন অধিকার, আমারও ঠিক তেমনই অধিকার। কারণ আমি তোমার ছেলে, আমি এ বাড়ির একমাত্র উত্তরাধিকারী। আর আমি ছাড়া আর কেউ কোনো উত্তরাধিকারী নেই। আর বোনেরা তো কখনোই উত্তরাধিকারী হয় না। শুধু শুধু এ বাড়িতে ওদের অতিথি আপ্যায়নটা করলেই হয়ে যায়। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, আমার আমার কোনো উত্তরাধিকারীর প্রয়োজন নেই। আমি তোমাকে এখান থেকে বের করে দেব। তুমি যদি ওই মেয়েটার সঙ্গে থাকতে চাও, তবে ওই মেয়েটাকে নিয়ে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। আমার কোনো আপত্তি নেই। এ কথা শুনে তখন দেখা যায় তখন হৃদ বলতে থাকে, আমি এ বাড়ি থেকেও বেরোবো না, আর বিদ্যাও এ বাড়ি থেকে বেরোবে না। বিদ্যাও এখানে থাকবে আর আমিও এখানেই থাকবো। তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে,
আমি আমি কিছুতেই ওকে এ বাড়িতে থাকলে কলেজে যেতে দেব না। এই বলে উপরে চলে গেলে তখন বিদ্যা রান্নাঘরে গিয়ে রান্না করে। এরপরে রাজদীপ নেমে এলে তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, "খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবারগুলো খেয়ে নিন।" তখন রাজদীপ বলতে থাকে, "আমি তোমার বানানো খাবার কিছুতেই মুখে তুলব না।" তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, "আপনাকে অবশ্যই খেতে হবে, অবশ্যই খেতে হবে। কারণ কারণ আমি নিজের হাতে রান্না করেছি আর আমি আপনার পুত্রবধূ। আপনি হয়তোবা মানছেন না যে আমি ওর আপনার পুত্রবধূ, তাই না?" তখন রাজদীপ বলতে থাকে, "এটা কি কোনো বিয়ে যে তুমি নিজেকে পুত্রবধূ হিসেবে দাবি করছো?" তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, "কেন? কেন আপনার মনে হচ্ছে না এটা বিয়ে?" তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, "শুধু শুধু সিঁদুর পরিয়ে দিলেই কি বিয়েটা হয়ে যায়?" তখন বিদ্যা বলতে থাকে, "অবভিয়াসলি হয়ে যায়। কারণ ওখানে যে মন্ত্রগুলো পড়া হচ্ছিল, ওখানে যে যা হচ্ছিল সবটাই তো আর মিথ্যে নয়। তাছাড়া আমরা হসপিটালে তো রেজিস্টার পেপারে সাইন করেছি। উনি আমাকে নতুন করে সিঁদুর পরিয়েছে, এটা তো আর আপনি অস্বীকার করতে পারেন না। যেহেতু রেজিস্টার পেপারে সাইন করা হয়ে গেছে, এখন আপনি চাইলেও আর অস্বীকার করতে পারবেন না। আমি চাইলে আপনাকে কোর্টে নিয়ে যেতে পারি। ঠিক যেমন আপনি আর ফাগুন প্ল্যান করে রাজদীপকে কোর্টে নিয়ে যেতে চেয়েছিলেন, ঠিক সেভাবেই।" তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, "তুমি কি আমাকে থ্রেট করছো? আমাকে ভয় দেখাতে চাইছো?" তখন এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, "যদি মনে করেন থ্রেট করছি তবে অবভিয়াসলি থ্রেটই করছি। কিন্তু আপনি এ কথাটা মাথায় রাখবেন, আমি কিছুতে এ বাড়ি থেকে বেরোবো না। আমি এ বাড়িতে থেকে এ বাড়ির বইয়ের ভূমিকাও পালন করব আর কলেজে গিয়ে অধ্যাপিকার ভূমিকাও পালন করব। কারণ প্রফেসর বেবি সব দিক থেকে পারফেক্ট। প্রফেসর বেবি সব দিকটাই সামলে নিতে পারে। প্রফেসর বেবিকে আটকানো এতটাও সহজ নয়।" এ কথা শুনে তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, "তুমি তুমি ভুলে যাচ্ছ যে আমি রাজদীপ চ্যাটার্জি। আমি চাইলে কত কিছু করতে পারি।" তখন বিদ্যা বলতে থাকে, "হ্যাঁ, তাই তো আপনি দয়াল সিংকে কলেজে পাঠিয়েছিলেন আমার সঙ্গে অসভ্যতম করার জন্য। নিজের পুত্রবধূর সঙ্গে বাইরের একটি লোককে পাঠিয়েছিলেন সে যেন অসভ্যতম করে।" এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার শ্বশুর মশাই।" এ কথা শুনে বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, "ও, তবে মানছেন তো যে আমি আপনার পুত্রবধূ? তার কারণেই তো এভাবে বলছেন যে আমি আপনার পুত্রবধূ আর আপনি আমার শ্বশুর মশাই।" তখন রাজদীপ চুপ হয়ে যায়। রাজদীপ বলতে থাকে, "হ্যাঁ, মানছি। কিন্তু তুমি এ বাড়ির পুত্রবধূ হয়ে থাকতে গেলে তোমাকে বাড়ি ছেড়ে কোথাও বেরোতে দেওয়া যাবে না। তুমি কোথাও বেরোতে পারবে না। তোমাকে এ বাড়িতেই থাকতে হবে। ঠিক যেমন সৃঞ্জয়ী ত্রিধা থাকে ঠিক সেভাবেই। সৃঞ্জয়ী ত্রিধা কিন্তু কখনো বাইরে গিয়ে কোনো কাজ করেনি, তেমন তুমিও করবে না।" তখন বিদ্যা বলতে থাকে, "আমি তো কাজ করছি না। আমি অধ্যাপিকা। আমি আমার স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ি। আমি ওদেরকে উচিত শিক্ষা দিই। ওদেরকে সুশিক্ষায় মানুষ করছি। এটা তো কোনো অন্যায় নয়।" তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, "আমি তো সেটা বলিনি যে তুমি অন্যায় করছো, তুমি পড়াচ্ছ। কিন্তু তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে, আমার পাশে দাঁড়াতে, তবে আমি নির্দ্বিধায় তোমাকে আমার কলেজে বসাতাম। আমি তোমাকে কলেজে যেতে দিতাম। কিন্তু তুমি তো পুরো উল্টোটা করছো। তুমি আমার বিরুদ্ধে ছাত্র সমাজকে উস্কিয়ে দিচ্ছ। আমার বিরুদ্ধে সবকিছু করছো। আমার স্বপ্নের একাডেমি তৈরি করতে বাধা দিচ্ছ। এর জন্যই আমি তোমাকে কলেজে যেতে দিব না। আর যদি তুমি কলেজে যাও তবে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে।" তখন রিত বলতে থাকে, "বিদ্যা এখানেই থাকবে আর কলেজেও যাবে। এতে তোমার যদি কোনো অসুবিধা থেকে থাকে তবে তুমি নিজে বুঝে নাও। তুমি আমার ওয়াইফকে কোনোভাবেই কোনো কিছুতে বাধা দেওয়ার চেষ্টাও করবে না। তুমি তো ওকে পুত্রবধূ মানোই না। তবে তুমি ওর উপর কিসের অধিকার দেখাও বলো তো?" তখন ত্রিধা এসে বলতে থাকে, একদম ঠিক বলেছিস রিত, একদম ঠিক বলেছিস। বিদ্যা কলেজও সামলাবে, বাড়িতেও সামলাবে। তাই না বিদ্যা? আমি তোমাকে হেল্প করব। সবকিছুতে আমি তোমাকে হেল্প করব। বাড়ির দিকটা না হয় আমি সামলে নেব। তুমি এ বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, "ত্রিধা, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার বিরুদ্ধে কথা বলছো। তুমি তোমার হাজবেন্ডের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারো না। তুমি ওই মেয়েটার জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না।" তখন রিত বলতে থাকে,
আমার আমার সামনে থেকে আমার ওয়াইফকে তোমার হাজবেন্ড হাত ধরে টানতে টানতে বের করে দিতে যাচ্ছিল মা। এখন যদি আমি কিছু বলি তবে তবে একটা বিরাট কিচ্ছা তৈরি হয়ে যায়। তার কারণে আমি মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে বলছি আমার ওয়াইফের গায়ে যেন কখনোই হাত না দেয়, তবে কিন্তু ভালো হবে না, খারাপ হয়ে যাবে। তখন তখন এ কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, দেখেছো তোমার ছেলের কথা। তখনই তখনই বাড়ির সবাই সবাই নিচে চলে আসে আর বলতে থাকে এসব কি হচ্ছে, নিত্যদিন এরকম এরকম সিক্রেট কিন্তু আর ভালো লাগছে না। তখন সৃঞ্জয়ী বলতে থাকে, দাদা আমাদের এসব কিন্তু আর মোটেও ভালো লাগছে না। এভাবে এভাবে মেয়েটা আসার পর থেকে বাড়িতে সিক্রেট তৈরি হচ্ছে। বাড়িটা তো এমন ছিল না, কিন্তু এমন কেন হয়েছে বলুন তো? সারাক্ষণ চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝামেলা, এটা এসব কিন্তু আমরা আমরা আর নিতে পারছি না। আমাদের আমাদের বাচ্চাগুলো কি শিখছে, আমাদের বাড়ির মেয়েগুলো কি শিখছে? ওরাও তো এগুলোই শিখবে, তাই না? ওদের সামনে এরকম এরকম করে সবকিছু হচ্ছে, ওদেরকেও তো শিক্ষা পেতে হচ্ছে, তাই না? ওরাও তো এসবই শিক্ষা পাচ্ছে। এসবের ব্যাপারে আপনি প্লিজ কিছু ভেবে দেখুন। এ কথা শুনে তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, এগুলো তো এরা বুঝছে না, এগুলো তো ত্রিধা বুঝতে বুঝতে পারছে না। ত্রিধা তো শুধু ওকে ওকে সাপোর্ট করে যাচ্ছে। ত্রিধাকে আমি বারবার বলছি, তুমি তুমি প্লিজ এসবকে সাপোর্ট না করে ওকে বোঝাও। তুমি যদি ওকে বোঝাও তবে অবশ্যই অবশ্যই ও বুঝবে। কিন্তু ত্রিধা, ও তো কিছুতেই নিজেও বুঝছে না আর ওকেও বুঝতে দিচ্ছে না। তখন এ কথা শুনে তীর্থা বলতে থাকে, আমি কি বোঝাবো, ও তো যা করছে ঠিক করছে। তুমি তুমি যদি নিজে কোঅপারেট করো তবে তো সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তবে তবে তুমি কেন ঝামেলা করছো? তুমি কেন ওই ওই ছোট্ট ছোট্ট শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছো? তুমি কেন কলেজটা ভাঙতে চাইছো? ওরা তো নিজেরা নিজেরা অনেক বড় হতে চায়, ওরা অনেক বড় স্বপ্ন নিয়ে ওই কলেজে ভর্তি হয়েছে। তবে তুমি কেন ওদের স্বপ্নগুলো এভাবে ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছো বলো? তখন তখন বিদ্যা বলতে থাকে, উনি উনি ওনার স্বপ্ন ওদের স্বপ্ন দেখছে না। উনি তো টাকা নিয়ে স্বপ্ন দেখছে। উনি তো নিজের স্বপ্ন দেখছে, নিজের স্বার্থ